তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য যদি আমাদের একটি একটি রক্তবিন্দুও কাজে লাগে বা একটি একটি ঘর্মবিন্দুও কাজে লাগে সেটাও আমরা দেখাবো। তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, আমি তো সমর্থন করেছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত তোলাকে সমর্থন করিনি, কিন্তু আমি এটাকে সমর্থন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিরোধিতা গড়ে উঠেছে। উচিত ক্যামাক স্ট্রিটে ঘন্টার পর ঘন্টা যুবরাজের সঙ্গে দেখা করার জন্য নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে থাকতেন ওই রোদ্দুরে। তা সেই দলের এই পরিস্থিতি হবে না, এই পরিণতি হবে না, তো কোন দলের হবে? সজল ঘোষ, মদন মিত্র, সুভাষ চক্রবর্তীকে সত্যি আমি দেখিনি সামনাসামনি, শুনেছি। এদের মতো মানুষরা রাজনীতির ময়দানে, অর্জুন সিং, এদের মতো মানুষরা রাজনীতির ময়দানে মাসিহা। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। একদা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজন্না হালদারের কণ্ঠ আমরা শুনতে পেয়েছিলাম। এবার 21শে জুলাই হবে কিনা তার কোনো এখনো পর্যন্ত গ্যারান্টি নেই বললেই চলে। তার কারণ তৃণমূল দলের সম্পূর্ণ ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে, এবং সেই 21শে জুলাই পালন করার ঘোষণা এবার করেছে কংগ্রেস। আমরা রয়েছি রাজন্না হালদারের সঙ্গে কথা বলবো। দিদি, প্রথমেই আসি, এই দল তোমাকে একসময় সাসপেন্ড করেছিল, এই দল আরও একজনকে সাসপেন্ড করেছে যিনি এই দলকে ভাঙলেন। এই যে দলে একটা সাসপেন্ড প্রথা, এবং সেই তোমাকে সাসপেন্ড করা হয়েছিল শুধুমাত্র আরজি কর নিয়ে তুমি সেই সময় কথা বলেছিলে বলে, কিভাবে দেখছো এই যে দল পুরো ভেঙে যাওয়া বিষয়টাকে? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই যে বিভাজন কিভাবে দেখছো? শুধু ভালো তৃণমূল খারাপ তৃণমূল না, নতুন তৃণমূল আর আসল তৃণমূল, এই বিভাজনও রয়েছে। মানে যিনি দলটা তৈরি করলেন তাকে শুনতে হচ্ছে আসল তৃণমূল অন্য কেউ। তো আমার মনে হয় এটা পূর্ব লিখিত একটা বিষয়, কারণ আজকে কর্মফল পাপের বোঝা তো সবাইকেই বইতে হয়, সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও দেখতে হচ্ছে। আমার খারাপ লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যে তাকে জীবিত অবস্থায় নিজের তৈরি দলকে অন্য কারোর হাতে সঁপে দেওয়া বলবো না, ছিনিয়ে নেওয়া বলবো, অন্য কেউ তারই তৈরি দলকে ছিনিয়ে নিল তার থেকে, এইটা দেখতে হচ্ছে। এটা ভেবে আমার খারাপ লাগছে, বাকি আর কিছুই নয়। কর্মফল যেমন কর্ম করেছে তৃণমূল কংগ্রেস বিগত 15 বছর, তার ফল তো আজকে ভোগ করতে হবেই। যে 21শে জুলাই পালনের থেকে তোমার একটা পরিচিতি বেড়েছিল সমস্ত ছাত্র যুব মহলে, সেই 21শে জুলাইয়ের অস্তিত্ব এবারে থাকবে কিনা কেউ জানেন না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তৃণমূলের তো আগে থেকে লেখা ছিল বলে, তোমরা যেহেতু ভেতরের মানুষ বা ভেতরে এতদিন কাজ করে এসছো, তোমরা জানো কি কি ভুল ছিল তৃণমূলের, যা আজকে তার ফলগুলোকে দিতে হচ্ছে। প্রথম কথা তো সাংগঠনিক ব্যর্থতা, মানে এটা বলতে খারাপ লাগে, পরিহাসের মতো দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা সাংগঠনিক পদাধিকারীরা। মানে সেটা যুবর প্রেসিডেন্ট, সেটা ছাত্রের প্রেসিডেন্ট, সেটা মাদার প্রেসিডেন্ট, হুয়েভার ইট ইজ। আর তার থেকেও বড় বিষয়, সবাই নেতা তৃণমূল কংগ্রেসে, সবাই নেতা। মানে রাস্তার পল্টুদাও নেতা, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও নেত্রী। একমাত্র আমি এটা ভুল বললাম হয়তো, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি হয়তো কোনোদিন নিজেকে নেত্রী হিসাবে বহিঃপ্রকাশ বা আত্মদম্ভে ভুগতে হয়নি, হয়তো, প্রবাবলি, আমি জানি না। বাকি তো সবাই নেতা, কেউ নেতা, কেউ বস, কেউ লিডার, কেউ যুবরাজ। যুবরাজ নাকি একজনকে বলা হচ্ছে? কোন ভারতবর্ষে আমরা রয়েছি? আমরা পরাধীন, আমরা স্বাধীন ভারতবর্ষে রয়েছি। সেই স্বাধীন ভারতবর্ষে আমাদেরকে কাউকে সম্বোধন করতে হচ্ছে যুবরাজ বলে। তো আজকে এই দিনটা তৃণমূল কংগ্রেসকে দেখতে হতো, এই কারণ তৃণমূল কংগ্রেস কখনোই যোগ্যতাকে মাপকাঠি হিসেবে দেখেনি। তৃণমূল কংগ্রেস নয় অর্থকে মাপকাঠি হিসেবে দেখেছে। কোনো একটি পদ কাউকে পেতে হলে, একটা টিকিট পেতে হলে, একটা এমএলএ টিকিট পাওয়ার জন্য 18-22 কোটি টাকার গল্প আসে, তাহলে পদ তো ছেড়েই দাও। তো তৃণমূল কংগ্রেসের এই যে অর্থের লোভ, সেই অর্থের কতটা পার্সেন্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত আমি জানি না, এবং কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রাখতেন সেটা আমি জানি না। কিন্তু এইটা তো সত্যি কথা, ক্যামাক স্ট্রিটে ঘন্টার পর ঘন্টা যুবরাজের সঙ্গে দেখা করার জন্য নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে থাকতেন ওই রোদ্দুরে। তা সেই দলের এই পরিস্থিতি হবে না, এই পরিণতি হবে না, তো কোন দলের হবে? তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক হয়ে এসেছিলেন, 2021 সালে বাধ্য হয়ে তাকে সততার প্রতীকটা সরিয়ে দিতে হলো। এই দিনটা দেখতে হলো কেন? তাই আজকে সাধারণ মানুষ
এই এত দুর্নীতি, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এই তিনটে বেসিক জিনিস যখন অতলে, সমুদ্রের অতলে চলে যায় না, তখন যে কোনো রাজ্যের জন্যেই সেটা একটি খারাপ ইঙ্গিত হতে পারে। স্বাস্থ্য, আরজি কর শুধুমাত্র কিন্তু অভয়া দিদির রেপ বা মৃত্যু ছিল না। আরজি করের যে আন্দোলনটা সেটা কিন্তু স্বাস্থ্যের এই দুর্নীতির বিরুদ্ধে ছিল, শুধুমাত্র রেপের বিরুদ্ধে নয়, এই দুর্নীতিটাও তার সঙ্গে অ্যাডেড। তারপর শিক্ষার যে কী অবস্থা সেটা সবাই জানি আমরা। আর খাদ্য তো আমরা অনেকদিন আগেই দেখেছি যে খাদ্যমন্ত্রী, যে প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন, তাকে গরাদের ভেতরে থাকতে, তো তারপরেও যখন তারা প্রকাশ্যে প্রতিনিধি হওয়ার জন্য টিকিট পায়, সেটা সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি, এইটুকু আমি বলতে পারি। তুমি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী ছিলে এবং সেখান থেকে অভিষেক পন্থা, যেটাকে কোট আনকোট বলা হচ্ছে, অভিষেক পন্থাকে একেবারে কাছ থেকে দেখেছো। এই অভিষেক পন্থাতেই কি আসল গলদ? না, বিশ্বাস করো, আমি অভিষেক পন্থাকে কাছ থেকে দেখিনি। যে কারণে আমাকে সবসময় একটা ব্রাত্যজন হিসেবে ফেলা হতো, যে আমি বলা হতো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি অনুরাগী বা বেশি ঘনিষ্ঠ ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সত্যি আমি কোনোদিন কাছ থেকে, আমি মিথ্যা কথা বলবো না, আমি একবার ওনাকে গলায় মালা পরিয়ে উত্তরীয় পরিয়েছিলাম, উনি যখন নবজোয়ারে ভাঙড়ে এসেছিলেন। ওই একবারই কয়েক সেকেন্ডের জন্য ওনাকে দেখা এবং ওনার সামনাসামনি হওয়া, তারপরে তো কোনো দিনই আমি ওনার দেখা পাইনি। সামনাসামনি হওয়া তো দূরের কথা, ওনার সঙ্গে দেখা করার জন্য নয়, ওনার পিয়ের সঙ্গে দেখা করার জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ক্যামাক স্ট্রিটের নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর আমি তো ছেড়ে দাও, আমি চুনোপুটি, দলের বড় বড় নেতৃত্বরা দাঁড়িয়ে থাকেন, তা আমি সেখানে যে অভিষেক পন্থায় বিশ্বাস করবো বা অভিষেক পন্থাকে দেখবো কাছ থেকে? আমি অভিষেক পন্থাকে কোনো দিন কাছ থেকে দেখিনি। দক্ষিণ চব্বিশ পরগনায় আমি ত্রাস দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল দেখেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনায় কখনো একবার বাদ দিয়ে কাছ থেকে দেখিনি। এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছে যে তোমার ছবি বিভিন্ন বিকৃত করে দলের মানুষরাই, দলের নেতাকর্মীরাই ভাইরাল করেছে। এখন ঠিক দেখা যাচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা, সেখান থেকে এরকম বিভিন্ন আপত্তিকর কলেজের রুম থেকে, ইউনিয়ন রুম থেকে এরকম জিনিসপত্র উদ্ধার, নেশাদ্রব্য উদ্ধার, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে একইভাবে উদ্ধার হয়েছে, বিভিন্ন নেতামন্ত্রীর কার্যালয় থেকেও তো উদ্ধার হচ্ছেই, কিন্তু কলেজের অন্দরে এই পরিস্থিতি। তুমি কলেজ রাজনীতি করেছো, ছাত্র রাজনীতি করেছো, এই যে বিষয়, এটা তো চলতো, বহু বছর ধরে চলে এসছে। কি পরিস্থিতি ছিল? কলেজের নেতা যদি আমার বাবাও হয় আর আমিও হই, তাহলে তো সেই কলেজ থেকে এই ধরনের বিষয়গুলোই আমাদের প্রাপ্য। আমার বাবা এখন ষাটোর্ধ্ব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি যদি রাজনীতিতে থাকতেই চান, তিনি কাউন্সিলর হন, তিনি কোনো যুব সভাপতি হন, যুব সভাপতি শব্দটাও ভুল বললাম, তিনি কোনো মাদারের সভাপতি হন। বিভিন্ন আমাদের উইংস ছিল যখন তৃণমূল কংগ্রেস আমরা করেছিলাম, সেই উইংসের কিছু হতে পারতেন। তিনি সুরেন্দ্রনাথ কলেজের দায়িত্বে থাকবেন। সুরেন্দ্রনাথ কলেজের এই যে সম্পত্তি, সেটা তো কারোর বাবার সম্পত্তি নয়, এটা প্রমাণিত হয়েছে যে এটা ওর বাবার সম্পত্তি, অমুকের বাবার সম্পত্তি, আমি নামটা নেব না, অমুকের বাবার সম্পত্তি। দেখো, একটা কথা বলি, আমি এই দাদাতন্ত্রর বিরুদ্ধেই কিন্তু 2024 সালে কসবা ল কলেজের ঘটনার পর মুখ খুলেছিলাম, কারণ এই দাদাতন্ত্রই কলেজগুলোতে চলে, বাবাও দাদা, ছেলেও দাদা। এমন এমন ছাত্র সভাপতি আছে যাদের 3-4টে করে ছেলে মেয়ে আছে, যাদের ছেলে এবং সে একসঙ্গে হয়তো কলেজে ঢুকবে, এমন এমন ছাত্র সভাপতি আছে কিছু কিছু জায়গায়। আমরা এটার বিরোধিতা করেছিলাম, আমি এবং প্রান্তিক, আমরা এটার প্রচণ্ড বিরুদ্ধে ছিলাম, এবং এটা নিয়ে আমরা আমাদের ছাত্র পরিষদের তখন যে পদাধিকারী ছিলেন, মুখ্য পদাধিকারী, তার কাছে বলেও ছিলাম, একটা কলেজে সুনিধি চৌহান গাইবে, নাচবেন, সুনিধি চৌহান দুর্ধর্ষ গান গান, আমি ওনার ফ্যান, কিন্তু একটা কলেজে শুধুমাত্র সুনিধি চৌহান নাচবেন এবং গাইবেন হবেন না, একটা কলেজে তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, প্যারালালি একটা একাডেমিক অনুষ্ঠানও থাকবে। শিক্ষার সঙ্গে যোগসূত্রটাই রাখেনি তৃণমূল ছাত্র পরিষদ। এবং তুমি যে কথাটা বললে সুরেন্দ্রনাথের পর একটার পর একটা আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় হয়েছে, আমার মনে হয় আমাদের কলকাতার বুকে এবং অনেক কলেজ রয়েছে, যদি কেউ একটুখানি খতিয়ে দেখে সেখানে এরকম অনেক কীর্তিকলাপের ঘটনা পাবে, যদি সিসিটিভিগুলোও দেখে তাহলেও পাবে। এবং কসবা ল কলেজ তো এটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। আজকে সুরেন্দ্রনাথ বেরিয়েছে, কালকে হয়তো অন্য কোনো কলেজ বেরোবে কলকাতার বুকে। আমি বলছি, এখনও জোর গলায় বলছি, কলকাতার বুকে এরকম অনেক কলেজ আছে।
তৃণমূলের নেতাকর্মীরা এখন বলছেন যে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে তারা কথা বলতে ভয় পেতেন সেই সময়। তুমিও তো কথা বলেছিলে। আমি শুধু একা কথা বলিনি, প্রান্তিকও আমার সঙ্গে কথা বলেছিল। এবং আমরা দুজন যখন কথা বলেছিলাম আমাদের কথা কোথাও অস্পষ্ট ছিল না, কোথাও আমরা আপোষ করিনি, কেউ আমাদের গাঁজা কেস দিয়ে ভেতরে ঢোকায়নি। এখন তো নেতারা বলছেন, এই নাম করেই বলছি, কোহিনীর মজুমদার, রিজু দত্তরা বললেন কি যদি তারা আরজি করার সময় বিরোধিতা করতো তাহলে নাকি গাঁজা কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো। তারপর আরও কী বললো, সাসপেন্ড করে দেওয়া হতো, তারপর হুমকি দেওয়া হতো, প্রাণনাশের হুমকি ছিল, ভয় ছিল। বিশ্বাস করো, তুমি তো আমাকে অনেকদিন ধরে চেনো, সেই জায়গা থেকে বলছি আমরা যখন প্রতিবাদ করেছি আমাদের প্রতিবাদ কোনো লোক দেখানো প্রতিবাদ ছিল না, যার ফলস্বরূপ আমাদের সাসপেন্ডেডও হতে হয় তৃণমূল কংগ্রেস থেকে। তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য কোথাও আর্জি জানাইনি। এবং আমরা আজকে এইখানে খুব ভাগ্যবান যে 2024 সালে আমরা যে প্রতিবাদটা করেছিলাম সেই প্রতিবাদটাই আজকে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে, তৃণমূলের নেতা নেত্রীরা, তারা করছে। আমরা ভাগ্যবান যে আমরা 24 সালে করে বেরিয়ে এসেছি। 4 তারিখের পর, 4 তারিখ 12টার পর যদি আমি প্রতিবাদ করি তাহলে সেই প্রতিবাদের কোনো ভ্যালু থাকে না। আর গাঁজা কেস বা হুমকি, প্রাণনাশের হুমকি, সেটা কোনোটাই আমাদের সঙ্গে হয়নি। কারণ হয়নি বলে এখনও পর্যন্ত সশরীরে রয়েছি। তবে যেইটা ঘটেছিল সেটা ঘটেছিল। তৃণমূল কংগ্রেস আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর এসেছিলেন কী কারণে, যে থ্রেট দেওয়া হয়েছে বা খুন করা হয়েছে এই কারণে। তৃণমূল কংগ্রেস এটা দুর্ধর্ষ করতেন। আজকে বিজেপির বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেস হাত তোলে, তৃণমূল কংগ্রেস এটা ওর থেকে, মানে বিজেপির থেকেও ভালো করতো, দুর্ধর্ষ মাত্রায় করতো। সেটা ঝাড়গ্রাম হতে পারে, পুরুলিয়া হতে পারে, সন্দেশখালী হতে পারে, এনিওয়্যার হতে পারে। আমি আমারটা বলি, আমার বাড়িতে তো ডাকাতিই করিয়ে দিল, কারণ আমি বিরোধিতা করেছিলাম। আমার একটা সেই সময় কথা উঠেছিল যে বিজেপির সঙ্গে যুক্ত হওয়া বা হোয়াট এভার ব্লা ব্লা ব্লা, তার জন্য তো আমার বাড়িতে ডাকাতি পর্যন্ত করিয়ে দিল। আর বাকি কী রেখেছে? তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে, আমি তো সমর্থন করেছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত তোলাকে সমর্থন করিনি, কিন্তু আমি এটাকে সমর্থন করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিরোধিতা গড়ে উঠেছে উচিত। ওনার কন্ট্রিবিউশন কী সেটা আমি পরে আসবো, সেটা আমি আসবোই না, আমার ধৃষ্টতা যোগ্যতা আমি দেখাবোই না। কিন্তু উনি দক্ষিণ 24 পরগনার মাসিয়া থাকাকালীনও যখন আমার বাড়িতে ডাকাতি হয়, ওনারই পুলিশরা কোনো কিন্তু হেলদোল দেখায়নি, এবং ওনারই 18 না 22 কোটি টাকা নেওয়া বিধায়িকাও দেখাননি, তারাই করিয়েছিলেন। সেখান থেকে এই যে তৃণমূলের যে নেতারা সেই সময় তোমার বিরুদ্ধে কথা বলেছিল, আজ কিন্তু তারাই, মানে তোমার বিরুদ্ধে তারা বলেছিল যে বিজেপি থেকে বিভিন্ন রকম অর্থ পেয়ে তুমি আজকে এরকম একটি অন্য নির্দলে লড়াই করছো, তারা কিন্তু আজকে মুখ খুলছে। এটা তো উত্তরটা তুমি দিয়ে দিলে, আমার দেওয়ার কিছু নেই। আমি বলবো বেশ করেছিলাম, যদিও আমি বিজেপির থেকে কোনো টাকা পাইনি, বিজেপিও বলবে না যে আমি টাকা পেয়েছি ওদের থেকে, কিন্তু যদি এটা রুমারও হয়, বেশ করেছি 100 বার করবো, বেশ করবো। এই তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য যদি আমাদের একটি একটি রক্তবিন্দুও কাজে লাগে বা একটি একটি ঘর্মবিন্দুও কাজে লাগে, সেটাও আমরা দেখাবো। একদম, মানে এই তৃণমূল কংগ্রেসকে সহ্য করা যায় না। আজকে কাকুলি ঘোষ দস্তিদারের মতো মানুষরা বেরিয়ে যাচ্ছেন কেন? আভয়াকাণ্ডের সময় একবার তারা মুখ খুলতে পারলেন না? আরে তাদের কোলের নয় মেয়ে নয়, অন্য কোনো মায়ের তো মেয়ে, তাই না? তার জন্য কেউ মুখ খুলল না। আমি শুধু অভয়াকাণ্ডের কথা বলবো না, বর্তমান বিজেপি সরকারের সময়ও যেখানে যেখানে ধর্ষণ হচ্ছে, আমি শুনলাম নাবালিকা ধর্ষণ হয়েছে 3টি জায়গায়। বেহালারটা আমি শুনলাম ওটা মনে হয় কয়েক মাস আগের ঘটনা, কিন্তু তবুও আমি চাই এই প্রত্যেকটি ক্ষেত্রে বিচার হোক, সুবিচার হোক। যেই বিচার অভয়া দিদির মা পাবে, সেই বিচার যেন এই ধর্ষিতা বোনগুলোর পরিবারও পায়। ওই যে ফোন করে বলে দেওয়া, হ্যাঁ আমি টাকা দিয়ে দেবো, কিন্তু ক্ষতিপূরণ চায় না মায়েরা। যাদের মেয়ের সম্ভ্রম যায় তাদের মায়েরা ক্ষতিপূরণ চায় না, তাদের মায়েরা চায় বিচার। সেই বিচারের নামে যে প্রহসনটা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, আমি চাই সেটা বন্ধ হোক। আর তুমি যাদের কথা বললে যে যারা এখন নিজেরাই জ্বলে পুড়ে মরছে, কারোর তো পারিবারিক কোন্দল টিভির সামনে তুলে ধরতে হচ্ছে, যারা আমার একাডেমিক যোগ্যতা এবং আমার পলিটিক্যাল যোগ্যতা নিয়ে কথা বলেছিল, তাদের তো এখন এসে বলতে হচ্ছে বিশ্বাস পরিবারের সঙ্গে সম্পর্ক দূরে রাখার জন্য, জুই বিশ্বাসকে এটা বলতে হচ্ছে এখন যে আমার তো অনেকদিন আগে ডিভোর্সটা ফাইল হয়ে গেছিলো। আমি মনে করি এটা তাদের কর্মফল। তো ভগবান আছেন, ঈশ্বর আছেন, তাই সেদিন তারা আমার দিকে আঙুল তুলেছিল। আমি যখন এই আই নিয়ে কথা বলেছিলাম, আমাকে পুঁইশাকের ক্যাশ মেমো যারা বলেছিল তাদেরকে কাউন্টিং স্টেশন থেকে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে বেরোতে হয়েছে। এটাই লাইফের চাকরা, কর্মফল। যে যেমন কর্ম করেছে সে যেমন ফল পাচ্ছে।
সেক্ষেত্রে সজল ঘোষ সহ একাধিক বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তোমাদের যে ছবি সেগুলো নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে। 100% বিতর্ক হয়েছিল যে আমরা বিজেপিতেই ছিলাম, তাই জন্যে আমরা আরজি কর নিয়ে মুখ খুলেছি, অনেক কথাই হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না। সজল কাকুর সঙ্গে যেরকম আমাদের সম্পর্ক, আমার এবং প্রান্তিকের, সেই সম্পর্ক আজীবন থাকবে। ঠিক প্যারালালি আমি কিছুদিন আগে আমরা যখন মদন মিত্রের ওপর আক্রমণ করা হলো, আমরা একটা পোস্ট করেছিলাম, প্রান্তিকের পোস্টে আমি আবার শেয়ার করেছিলাম, আমার ওটা মনে হয়েছে প্রান্তিক ঠিক পোস্ট করেছে মদন মিত্র সম্পর্কে, যে মদন মিত্র কোনো দলের হতে পারেন না, যখন মানুষ বিপদে পড়েন উনি দল মত ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষকে সেবা করেন, সাহায্য করেন। এটা সত্যি কথা। তোমার ধরো হসপিটালে কোনো আর্জেন্সির ক্ষেত্রে, আইসিইউয়ের ক্ষেত্রে, ধরো খুব আর্জেন্ট, একটাও আইসিইউ ফাঁকা নেই বা এরকম কোনো পরিস্থিতি, যদি কেউ মদন মিত্রকে ফোন করে, মদন মিত্র কিন্তু এই চেষ্টাটা করে যে কোনো একটা হসপিটালে ভর্তি করে দেওয়ার। তো যখন এই প্রসঙ্গ এসেছিল যে আমরা তৃণমূলে থাকাকালীন না, সাসপেনশনের পর আমরা যখন সজল কাকুর সঙ্গে দেখা করেছিলাম, অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বকে আমরা আন্দোলনের মুখ হিসাবে সামিল করতে পেরেছিলাম, তখন অনেক প্রশ্ন উঠেছিল, অনেক কথা হয়েছিল। সেরকমই যদি আজকে কেউ বলে যে এরা মদন মিত্রকে নিয়ে লিখেছে, বলবে, যারা বলবে তাদেরকে নিয়ে আমি একটুও ভাবিতভাবে চিন্তিত নয়। সজল ঘোষ, মদন মিত্র, সুভাষ চক্রবর্তীকে সত্যি আমি দেখিনি সামনাসামনি, শুনেছি। এদের মতো মানুষরা রাজনীতির ময়দানে, অর্জুন সিং, এদের মতো মানুষরা রাজনীতির ময়দানে মাসিহা, এইটুকু আমি বিশ্বাস করি। রাজনীতির ময়দানে সাধারণ মানুষের মাসিহা, সাধারণ মানুষ এদের চায়, এইটুকু আমার বিশ্বাস। এখন বিভিন্ন তৃণমূলের মহিলা নেত্রী কর্মী তারা কিন্তু অভিযোগ তুলছেন যে দলে থাকাকালীন তারা একাধিক কুপ্রস্তাব, একাধিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তুমিও তো এই দলেই ছিলে, কি কি পরিস্থিতি দেখেছিলে সেই সময় যদি একটু বলো। আমার এখনও মনে আছে ওই দিনটা যখন আমি আমার এআই বিষয় নিয়ে, আমি তো প্রথম কথা এআই নিয়ে মিডিয়াতে মুখ খুলিনি, প্রান্তিক খুলেছিল, আমি বলতেও চাইনি। প্রান্তিক আর আমি অবশ্যই আলাদা দুটো মানুষ, আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনাও আলাদা, কিন্তু আমরা অ্যাজ আ টিম সবসময় যেই দলেই থেকেছি সেই দলে অ্যাজ আ টিম কাজ করার চেষ্টা করেছি। তো যখন প্রান্তিক মুখ খুলেছিল তখন তৃণমূল কংগ্রেসের কিছু নেত্রী এটা বলেছিল যে আমরা তো এতদিন দলে থেকেছি, কই আমাদের সঙ্গে তো কিছু হয়নি। আজকে তারাই বলছে তাদের সঙ্গে অমুক ঘটনা ঘটেছে, তমুক ঘটনা ঘটেছে, তাদেরকে অমুক জায়গায় ডাকা হয়েছে, তমুক জায়গায় ডাকা হয়েছে, এই প্রস্তাব দেওয়া হয়েছে, ওই প্রস্তাব দেওয়া হয়েছে। খুব হাস্যকর বিষয়টা, এই কারণে হাস্যকর যে তখন তাদের কেউ কিছু প্রস্তাব দেয়নি, আমি সাসপেন্ড হয়ে যাওয়ার পরই নাকি তাদেরকে সবাই তাদের প্রস্তাব দেওয়া শুরু করেছে। তো একটা দল ক্ষমতায় থাকলে কত মানুষ সেই দলের পাশে থাকে, আর একটা দল ক্ষমতায় থেকে চলে গেলে কত মানুষ তার প্রতি কুৎস অপপ্রচার করা শুরু করে। এটা আমার মনে হয় শুধু তৃণমূল কংগ্রেসকে দেখে আমাদের শেখা উচিত এমন নয়, প্রত্যেকটা দলের শেখা উচিত। বিজেপিকেও কিন্তু এটা মাথায় রেখেই কাজ করতে হবে, সিপিএমকেও তাই, কংগ্রেসকেও তাই। বিজেপি যদি ভাবে আমি 15 বছর তৃণমূলের মতো কাজ করব, চলে যাব, আমি আবার এই তৃণমূলেরই স্মাগলার, তৃণমূলেরই দাদাগুলো, তৃণমূলেরই গুন্ডাগুলোকে আশ্রয় দেব, ওই কাউন্সিলর যাদের বিরুদ্ধে তৃণমূলের কাউন্সিলরদের বিরুদ্ধেই সাধারণ মানুষ লড়াই করেছে, সে তাদেরকে আশ্রয় দেব, তাহলে কিন্তু বিজেপিও চলে যাবে। কারণ মানুষ এখন ভীষণ সজাগ হয়ে গেছে, মানুষ চালাক এবং সজাগ বলেই কিন্তু ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে দিয়েছে। তাই আমার বিশ্বাস এটা যে বিজেপিকেও এটা মাথায় রাখতে হবে এবং আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, যখন একটা ক্ষমতা চলে যাবে তখন তৃণমূল কংগ্রেসের আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের সঙ্গেও হতে পারে।